লেকচার। তো যেহেতু আমাদের কয়েকটা ক্লাস মিস গেল, তো আমরা একটা সামারি করবো, অর্থাৎ আপনাদের এবার হচ্ছে ফাইনালের সিলেবাসে থাকবে ইন্ডাকশন মোটর আর জেনারেটর, রাইট? সো ইন্ডাকশন মোটর থেকে আমাদের কী টাইপ কোয়েশ্চেন আসতে পারে, প্রথমে হচ্ছে আমি একটু কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে ডিসকাস করি, যেটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর একটা ব্যাপার হলো, মিড টার্ম এক্সাম দেওয়ার পরে সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে আমাদের ডিরেক্ট কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসে না, ঠিক না? যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু অ্যানালাইটিক্যাল টাইপ কোয়েশ্চেন করতে হয়। সো ফর এক্সাম্পল, আমি অনলাইন ক্লাস যেটা নিয়েছিলাম ওইখানে হচ্ছে আপনাদেরকে ইন্ডাকশন মোটরের বেসিক প্রিন্সিপাল সম্পর্কে পড়িয়েছিলাম, অ্যাডভান্টেজগুলো সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। তো পরীক্ষায় যদি আমার এই ধরনের প্রশ্ন আসে, সেক্ষেত্রে কীভাবে আসতে পারে? যেমন দেখেন, আমি 2 নম্বরে একটা প্রশ্ন লিখেছি, ইন which ways do the key advantages of induction motors make them a preferred choice for various industrial and domestic applications compared to other types of motor? সো আমি এখানে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড ইন্ডাকশন মোটর কী কী কাজে ইউজ করা হয় এভাবে না দিয়ে, যে রাইট ডাউন দ্য ইউজেস অফ ইন্ডাকশন মোটর এভাবে না দিয়ে একটু হচ্ছে কোয়েশ্চেনটাকে ঘুরায় দিতে পারি পরীক্ষায়, ঠিক আছে? অথবা কোয়েশ্চেনটা এভাবেও থাকতে পারে, হোয়াই আর দ্য কি অ্যাডভান্টেজেস অফ ইন্ডাকশন মোটর সাচ অ্যাজ সিম্পলিসিটি, কস্ট ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি অ্যান্ড ভার্সেটিলিটি সিগনিফিকেন্ট ইন মেকিং দেম আ প্রিফার্ড চয়েস ফর ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস। সো আমাকে যদি স্পেসিফিকভাবে কিছু পয়েন্ট আউট করে দেওয়া থাকে, যেমন এখানে দেখেন সাচ এস সিম্পলিসিটি, কস্ট এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, এগুলো সব বলে দেওয়া আছে, তখন হচ্ছে আপনাদেরকে এই পয়েন্টগুলো নিয়ে জাস্ট ডিসকাস করতে হবে যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এইগুলো কীভাবে কী কাজ করে বা কেন এটা আমাদের এফেক্টিভ। সো জাস্ট একদম টু দ্য পয়েন্টে অ্যান্সারগুলো লিখলেই হবে, ঠিক আছে? তো আমাদের প্রশ্নগুলো হচ্ছে ডিফারেন্ট প্যাটার্নে আসতে পারে। বেসড অন দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু অ্যান্সার টু দ্য পয়েন্ট, একদম আপনাকে টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে। কারণ হলো আপনাদের ফাইনালে হয়তো সবাই জানেন যে 5টা থেকে 4টা অ্যান্সার করতে হয়, ঠিক আছে? টাইম হচ্ছে 2 আওয়ার্স। সো মিড টার্মে অনেকে যে কাজটা করেছেন, হয়তো যে কোয়েশ্চেন অ্যান্সারটা ভালো পারেন এটা একদম এলাবোরেটলি লিখে গেছেন, 3 মার্কস হলো বা যতই হোক, আর যেটা একটু কম পারেন ওইটা একেবারেই আইদার ছেড়ে দিয়েছেন অথবা হচ্ছে 2-1 লাইন লিখেছেন। তো এরকম করলে কিন্তু মার্কসটা কমে যায়। সবাইকে আমি হচ্ছে গ্রুপে মার্কস আপলোড করে দিয়েছিলাম, দেখেছেন? আচ্ছা, মার্কস নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে একটু ভালো হওয়ার কথা ছিল বা একটু খারাপ লিখছিলাম মার্কস ভালো পেয়েছি, এমন কিছু? ওইখানে যেই কাজটা হয়েছে, ধরেন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে যদি আপনি ইকুয়েশন ঠিক লিখে ক্যালকুলেশন ভুল করেন লাস্টের দিকে, ওইটাতেও কিছু মার্কস দেওয়া হয়েছে, কিন্তু ফার্স্টে যদি ইকুয়েশন ভুল হয়ে থাকে তাহলে ওইখানে আর কোনো নাম্বার দেওয়া হয় নাই, ওকে? আবার ফর এক্সাম্পল আপনার 2টা সার্কিট ড্র করতে হবে, আপনি একটা সার্কিট ড্র করেছেন, যেমন হচ্ছে ওই যে রেকটিফায়ার তো অন্য করছে, যাই হোক, ওই ট্রান্সফরমারের একটা ইয়াতে ছিল মনে হয় এরকম, ভোল্টেজ কারেন্টের দিয়ে আলাদা আলাদা 2টা ছবি আঁকার কথা ছিল, যারা একটা ড্র করছেন ওইটাতেও কিছু নাম্বার কমে গেছে ইকুয়েশন প্রুভের ক্ষেত্রে, যে ভিপি ডিভাইডেড বাই ভিএস সমান এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি একটা সমীকরণ ছিল না, এই টাইপেরগুলোতে। সো এই ফাইনালেও একই অবস্থা, এই জন্য বলছি একটু কেয়ারফুলি খেয়াল করেন, কোয়েশ্চেন প্যাটার্নগুলো বোঝার ট্রাই করেন, আর হচ্ছে টু দ্য পয়েন্টে অ্যান্সারগুলো লিখবেন। হ্যাঁ, এখান থেকে আপনার, কারণ যা যা পড়াচ্ছি এক্স্যাক্টলি এটা হলো কি, যা যা পড়াচ্ছি ওইটাকেই হলো কোয়েশ্চেন আকারে সামারাইজ করা আছে, যাতে করে যখন ওই টপিকগুলো আপনারা পড়বেন এর সাথে রিলেট করে নোট করতে ইজি হয়, বুঝতে পেরেছেন? কারণ স্লাইডে হিউজ ইনফরমেশন আছে, যেহেতু এবার একটু মানে দেশের অবস্থার কারণে আমাদের অনেকগুলা ক্লাস কিন্তু মিস গেল, তাই না? এটা আপলোড এখনও করি নাই, কারণ সব পড়ানো হয় নাই তো। আর এই কোর্সটা হচ্ছে 2 সেকশনে নেয়, এক সেকশন আমি নিচ্ছি আর এক সেকশনে কল্যাণ স্যার নিচ্ছেন। তো স্যারের সাথেও একটু ডিসকাস করে যদি আরও কিছু অ্যাড করতে হয় ওগুলো অ্যাড করে দেন আমি ইনশাল্লাহ আপলোড করে দিব, ওকে? এরপরে যেমন হলো আপনাদেরকে অনলাইন ক্লাসটাতে দেখানো হয়েছিল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর। সো এই কোয়েশ্চেনটাকে আমি ডিরেক্ট এভাবে না দিয়ে, প্রশ্নটা পরীক্ষায় এরকমভাবেও থাকতে পারে, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য মেকানিজম বাই হুইচ ইন্ডাকশন মোটর কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি? দেখেন একটু টেকনিক্যালি কোয়েশ্চেনটা করা হয়েছে। যখন আপনি ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে যাবেন তখন তো আপনাকে এগুলো অবশ্যই
মানে মেনশন করতে হবে, তাই না? যে ইন্ডাকশন মোটর কী করছে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো ওইটাকেই আমি যদি একটা লাইন হিসাবে তুলে দিয়ে কোয়েশ্চেন করি, পরীক্ষায় এরকমও আসতে পারে। আচ্ছা, অনলাইন ক্লাসটা কয়েকদিন করেন নাই, আর একজন বলতেছেন বুঝতে একটু অসুবিধা হয়েছিল, আমি এটা একটু একবার রিপিট করে দিই। সেটা কি হলো, হ্যাং হয়ে গেল কেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে প্রিন্সিপালগুলো ছিল ফ্যারাডেস ল দিয়ে, ওইগুলো কি সবার মনে আছে? মিড টার্মে যে পড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাসায় তাহলে আরেকবার এটা একটু দেখে নেবেন। আমরা ফার্স্টে হচ্ছে হাউ ডাজ অ্যান ইলেকট্রিক মোটর ওয়ার্কস, এটার একটা অ্যানিমেটেড ভিডিও দেখব। তো সবারই তো মোটামুটি খেয়াল আছে না? তো আমি ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আর এই ভিডিওটা দেখানোর আগে কয়েকটা কোয়েশ্চেন একটু করি। যেমন হচ্ছে আমাদের সার্কিটের কোর্সে আমরা কী শিখে এসেছিলাম, যে যদি একটা ক্লোজ লুপ পাওয়া যায় তখনই হলো শুধুমাত্র কারেন্ট ফ্লো করে, তাই না? আবার ওই সার্কিটে আমরা যদি সুইচ দিয়ে অপারেট করতে চাই, তাহলে সুইচ অন অফের মাধ্যমেও হচ্ছে সার্কিটটাকে ওপেন ক্লোজ করা যায়। সো যখন হচ্ছে ক্লোজ পাবে তখন কারেন্ট ফ্লো করবে, ওপেন হয়ে গেলে সার্কিটে আর কারেন্ট ফ্লো করবে না। একইভাবে ওইখানে একটা ব্যাটারি কানেকশন দেওয়া থাকে, রাইট? ব্যাটারি যদি আমরা পোলারিটি চেঞ্জ করে দিই তাহলে কী হবে, অপোজিট ডিরেকশনে ফ্লো করে। আচ্ছা, আবার ম্যাগনেটের ক্ষেত্রে আমরা এই সেমিস্টারে যখন শুরুতে আলোচনা করলাম তখন দেখা গিয়েছিল যে ম্যাগনেটের হলো আপনার অপোজিট পোল যেটা থাকে, অপোজিট পোল অ্যাট্রাক্ট করে, আর হচ্ছে সিমিলার যদি সেম পোল হয় তাহলে হচ্ছে এটা রিপালশন হয়, তাই না? অপোজিট পোল আকর্ষণ হবে, আর হচ্ছে আপনার সেম হলে সেটা বিকর্ষণ হয়, বিকর্ষণের ফলে কী হয়, দূরে চলে যায়, রাইট? সো এই কনসেপ্টগুলো হচ্ছে আপনাদের সবই এখন কাজে লাগবে। If you look around your house, you will see many devices that have electric motors, such as kids' toys, table fans, toothbrushes, hair dryers, and this electric cutting knife. But how does the electric motor work? You turn it on and somehow it starts rotating. Why is that? In this video, we'll cover the basics of electricity and magnets, and then put it all together to understand how the motor works. Battery, some wires, and a device that uses electricity such as a light bulb. Electricity flows through the circuit, but as soon as there is a break in the wire, the electricity stops flowing and the light bulb goes off. The path must be complete for the circuit to work. This is best done through the use of a switch. Electricity is flowing down the wire. This is called conventional flow. If we take the battery out and flip it, then the current will flow the other way. The light bulb will still work in either case, but there are some devices that will work differently depending on which way the current flows. Okay, so that's the basics of a circuit. Now let's come over here. This is a magnet. It has a north pole and a south pole, and it likes to attract other metal objects like these paper clips. If you bring another magnet towards it, opposite poles attract, and the same poles repel. Magnets don't have to be in this shape. For example, some magnets might be more flat like this. You can think of this magnet as always on. It's always working. You can't really turn it off. That's why it's sometimes called a permanent magnet. It's made up of many smaller magnetic domains that are lined up in the same direction. But later, I'll show you a type of magnet where this is not always the case. Let's take one of our permanent magnets and drill a hole in the center and put it on something that will allow it to spin. Now bring another magnet towards it. Our spinning magnet will immediately line up until opposite poles are right next to each other. Now switch out the side magnet. The same poles repel and opposite poles attract. If we keep switching out these side magnets, then our spinning magnet will just keep spinning. This concept... আচ্ছা, এখানে কি করা হচ্ছে বুঝতে পেরেছেন? আমরা প্রিভিয়াস যে কনসেপ্টটা ছিল এক্স্যাক্টলি ওইটাই করা হলো, যে একটা ম্যাগনেটকে রেখে যখন আমরা অপর আরেকটা ম্যাগনেট আনছি তখন কি হচ্ছে, যখন রিপালশন হলো একটা একটা থেকে দূরে চলে যাচ্ছে, আর সেম থাকলে তখন এটাতে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে। সো এটাকে আমরা যদি স্পিনিং ম্যাগনেটের কনসেপ্টটাকে চিন্তা করি, এখানে জাস্ট স্পিনিং ম্যাগনেটের কনসেপ্টটাই আপনাকে দেখানো হচ্ছে। ওকে,
to the spinning magnet is really important. We'll come back to it in a moment. Here's a metal bowl which is not a magnet. It's made up of magnetic domains, but they are pointing in random directions. Now let's take a wire, wrap it around several times, and then create a circuit. The current through the wires forces the magnetic domains to line up. That means we've just made a magnet, or more specifically, an electromagnet. It can do the same things that a permanent magnet can. It can pick up pieces of metal, and it has a north and a south pole which will attract or repel other magnets. But the electromagnet is special in the sense that it can be turned on or off, just like the light bulb. You can't do that with a permanent magnet. আচ্ছা, এখানে দেখেন ইলেকট্রোম্যাগনেট আর পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স দেওয়া হয়েছে। যেমন ইলেকট্রোম্যাগনেট যেটা আছে ওইটাকে আমরা কি করতে পারি, সুইচ অন অফের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি, তাই না? পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে কি এটা হয় না? যেমন এখানে আমরা যখন মানে সুইচ অন করে দিচ্ছি তখন এখানে ম্যাগনেটিজমটা শো করছে, অফ করে দিলে কি হচ্ছে, নাই হয়ে যাচ্ছে। বাট পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে এরকম কন্ডিশন দেখা যায় না, ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে এই কন্ডিশনটা আমরা দেখতে পারি। সো এই বেসিক ডিফারেন্সগুলো একটু মেমোরাইজ করা বা মাথায় রাখার ট্রাই করবেন। মেমোরাইজ করার দরকার নেই, জাস্ট কনসেপ্ট বুঝলেই হবে। Now watch what happens when we flip the battery. The electric current was flowing this way, but now it flows the other way. This will cause the poles on our magnet to switch places. North will become south, and south will become north. This is called reversing the polarity of an electromagnet. Instead of flipping the battery, an easier way to do this is to just... যখনই আমরা ব্যাটারিটা চেঞ্জ করছি তখনই কি হচ্ছে, ম্যাগনেটের পোলারিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা ব্যাটারি বারবার সুইচ না করে যদি ওয়্যারের কানেকশনটা অপোজিট দিয়ে দিই তাহলেও কি সেম কাজই হবে, তাই না? তাহলে আমরা ব্যাটারিটাকে বারবার হচ্ছে ওঠানো বসানো এরকম না করে জাস্ট ওয়্যার দুইটাকে যদি অপোজিট কানেকশন দিয়ে দেই তাহলেও হচ্ছে পোলারিটি কি হবে, চেঞ্জ হয়ে যাবে। Switch the wires. You should be aware that the electromagnet will get very hot if it's on for a while. Just a caution in case this video inspires any science projects. Let's come back to our spinning magnet. This time we'll replace the spinning magnet with our electromagnet. As soon as we connect the wires, the magnet turns on and it lines up with the side magnet. Now, in reality, connecting these wires would prevent the bulb from spinning freely. But what's important here is the concept of the spinning electromagnet. Now let's switch the wires to reverse the poles on the electromagnet. The same poles repel and opposite poles attract. Now reverse the polarity again. Same poles repel and opposite poles attract. If we keep switching the polarity, our electromagnet will just keep spinning. To make this stronger, let's bring in another permanent magnet on the side. Notice how this side has the south pole towards the center, and this side has the north pole towards the center. The side magnets work together to spin the one in the middle. This right here shows the very basics of an electric motor. But we need to make a few improvements. The two side magnets can be replaced with stronger curved magnets. And instead of a bolt with wires, we're going to use a metal loop. This is called the armature. Connect our wires and we have a circuit again. This time you can think of the electromagnet as flat like this. আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন, আমরা প্রিভিয়াস যেই কনসেপ্টটা ছিল বা যেই আপনার অ্যারেঞ্জমেন্টটা ছিল ওইটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। কেন? কারণ হলো আপনার কোনো একটা কাজ করতে চাই যে বারবার ওয়্যার চেঞ্জ করা এগুলো প্রবলেমেটিক না। সো এটাকে হচ্ছে আমরা একটা ফিক্সড কোনো সলিউশনে আনতে পারি কি না ওইটাই মূলত এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? With the south pole pointing up, now the armature will spin until opposite poles are lined up. We can keep it spinning by switching the wires just like we did before. আর একটা জিনিস খেয়াল রাখেন যে যদি একবার এরকম নেওয়া হয় তাহলে স্পিনিংটা কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, আবার আপনি সরাচ্ছেন, দেন আবার অর্ধেক রোটেট করছে। তো এইটাকে যদি আমরা মাল্টিপল টাইমস করতে পারি বা মাল্টিপল লুপে দিয়ে দেওয়া হয় তখন কি হবে, স্পিনিংগুলো খুব ফাস্ট হবে, তাই না? সো এই কনসেপ্টগুলো একটু খেয়াল করেন। To sit here and manually switch these wires, we need to add something to the armature called a commutator. It's a ring with gaps on the opposite sides. The commutator will spin along with the armature. প্রথমে যেই কমিউটেটরটা নেওয়া হলো এটার গ্যাপ আছে কোথায় কোথায়, এইখানে আর এইখানে, তাই না? সো স্পিনিংটা কিভাবে হচ্ছে এটাও খেয়াল করেন। যখন আমরা এই যে টোটাল নাম্বার অফ গ্যাপস যেগুলো আছে এটা আবার বাড়াবো তখন স্পিনিং কি ধরনের হয় এটাও একটু দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করবেন। Now we connect the circuit with two brushes on the side. These brushes will slide along as the commutator spins, and they are spring-loaded so that they always maintain contact. The current flows from the wire, through the brush, the commutator ring, the armature loop, and back through the other side. Now we have our electromagnet and the armature spins.
As we come around this time, the brushes will switch contact to the other side of the commutator ring. Remember, there's two brushes, so this is happening on both sides. Before the switch, the current in the armature is flowing this way. After the brushes switch sides, current will flow the other way. This means the electromagnet switches polarity, which will cause the armature to keep spinning. This commutator ring does the same thing as switching the wires like we were doing before, but this time it does it all on its own. It will continue to spin as long as we're connected to a battery. Disconnect the battery, no more electromagnet, and the spinning stops. Now, so far we've only used one loop on the armature. This will cause our motor to have an irregular speed, and in fact, we could get stuck in this position with the brushes halfway between commutator segments. What we can do is split the commutator ring and then add another loop. So first, the brushes are in contact with these two commutator segments. দেখেন এখন আমরা কি করেছি আরেকটা হচ্ছে লুপ বাড়ানো হয়েছে ঠিক না তাহলে প্রথমে এটা কোনটার কন্টাকে পাবে ফার্স্টে এই দিকের কন্টাকে আসবে পরে আবার অপোজিট কন্টাকেও আসবে রাইট সো আমাদের এখানে কি হবে মুভমেন্ট যেটা আছে ওইটা অনেক ফাস্ট হয়ে যাবে আমি যত এরকম নাম্বার ইনক্রিজ করব তত কি হবে লুপ বাড়ালে ফাস্ট হয়ে যাবে which turns on this electromagnet which causes it to start spinning. Once we get to here, the brushes switch contact to the next pair of commutator segments, which means this loop turns off and the next loop turns on. Now this electromagnet wants to spin. The brushes switch contact and the next loop turns on. This keeps happening as our motor spins. It's almost like the loops will take turns being an electromagnet. Some electric motors will add many loops to the armature. This ensures that there will be a continuous spinning motion on the motor. This spinning force on the armature is called a torque. Stronger torque means a faster spin. There are some things we can do to improve the torque of the motor. Electromagnets are stronger when there are more wires. This is true when we wrap more wires around the metal bolt. And it's also true when each of our armature loops are made of many wires. The motor will have stronger electromagnets, which means it will spin faster. If you look at some pictures of real electric motors, you can see lots of wires wrapped around. And yes, this is the same reason. More wires wrapped around means stronger electromagnets. Another way to make this stronger is to use more electricity. Let's learn a few more terms here. The part that doesn't move is called the stator. In this case, it's the two permanent magnets on the side. These fit inside the edges of the motor case. The armature in the middle is also called a rotor. Remember, this is the part that spins. The axle goes through the middle here and then sticks out the back of the motor. What I've shown you in this video is called a DC motor. If you have a device that moves and is powered by a battery, there's a good chance there's a DC motor in it. Other types of electric motors will work a little differently than what I've shown here. No matter the type of motor, most of them will produce some type of spinning motion. Once it's spinning, we can use this to make different devices move. In this case, a kid's toy. Or even a fan that cools your room. The spinning of the motor can be converted to other types of movement, such as the side-to-side motion that we see in this fan. Or how about this electric cutting knife? Each blade is going back and forth. It all starts with the spinning of the motor to turn a gear, which then pushes these two pieces back and forth. So hopefully this video has made a few light bulbs go off in your brain. If you like learning new things, বুঝে গেল তো ফার্স্টে হচ্ছে এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম ওইখানে হাউ টু আসেন ইলেকট্রিক মোটর ডিসি মোটরগুলো কীভাবে কাজ করে এটা দেখানো হয়েছে এই যে আপনারা কি কখনো ইলেকট্রনিক্সের প্রজেক্ট করেছেন ডিসি মোটর দিয়ে ডিসি মোটরগুলো দিয়ে কী করা হয় ধরেন কম ভোল্টের মধ্যে আমরা কোনো একটা কিছু রোটেশন করাতে চাচ্ছি ঠিক না ছোটো একটা ফ্যান বা ওই যে অনেক সময় আমরা করি না স্মার্ট হাউসের একটা প্রোটোটাইপ বিল্ড করি যেসব জায়গাগুলোতে মনে করেন আপনার একটা ফ্যান রোটেট করাতে হবে বা এই টাইপের কিছু আছে তখন হচ্ছে আমাদের এই ডিসি মোটরগুলোকে ইউজ করা হয়ে থাকে সো এই ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা বা মেইন মেকানিজমটা দেখানোর উদ্দেশ্যই ছিল যাতে করে আপনাদের বেসিকটা আর কি বুঝতে ইজি হয় এরপরে আমরা যে টপিকটা একটু আরেকবার রিভিউ করব এটা হচ্ছে ইন্ডাকশন মোটর সো হাউ ডাজ অ্যান ইন্ডাকশন মোটর ওয়ার্ক সেগুলো নিয়ে আমি আলোচনা করব কিন্তু যেহেতু অলরেডি ওইটা একবার পড়ানো হয়েছে আমি আগে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা বলে নিই এখান থেকে আপনাদের বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে ঠিক আছে
যেমন হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড কি জিনিস সেটাকে একটু বুঝতে হবে যে দ্য স্পিড অফ রোটেশন অফ আ ম্যাগনেটিক ফিল্ড ইজ নোন অ্যাজ সিনক্রোনাস স্পিড। দেন বাই ডেফিনেশনে আমাদের সিনক্রোনাস স্পিডের কিছু ফর্মুলা আছে, তারপর স্লিপ ক্যালকুলেশনের সূত্র আছে, ওগুলাও জানতে হবে। এরপর ব্লক রোটরের ক্ষেত্রে কিভাবে কি ক্যালকুলেট করা যায়, রোটর ব্লকড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার NR অর্থাৎ রোটর স্পিডের ভ্যালু যদি 0 হয় তখন স্লিপের মানটা 1 হয়ে যায়, ওইটাকেই আমরা বলি হচ্ছে ব্লক রোটরের কন্ডিশন। তো এগুলো নিয়েও আমি ডিসকাস করব, সামনের দিকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো হবে। তো ভিডিও দেখানোর আগে ছোট্ট কিছু কথাবার্তা বলি, চাইলে একটু নোট রাখতে পারেন। যে আমরা যখন ইন্ডাকশন মোটর নিয়ে কথা বলবো তখন এটার হচ্ছে দুইটা মেজর কম্পোনেন্টস আছে। দ্য টু মেজর কম্পোনেন্টস অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ দ্য স্ট্যাটার অ্যান্ড রোটর। এগুলো দেখাবো আমি ভিডিওতে, অসুবিধা নাই। আর স্ট্যাটার আর রোটরের কাজটা কি, স্ট্যাটারকে কয়েকটা পার্টস থাকে, আমি মনে হয় দিনকে অনলাইন ক্লাসেও বলেছিলাম। স্ট্যাটারের 3টা পার্টের মধ্যে একটা হচ্ছে আপনার আউটার ফ্রেম, একটা স্ট্যাটার কোর আর স্ট্যাটার উইন্ডিং। The outer frame যেটাকে আমরা কি বলি, it is the outer body of the motor, it protects the inner part of the machine. Then হচ্ছে আমাদের আসে স্টেটর কোরটা, built up of high grade silicon steel carries the alternating magnetic field. এরপরে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে স্টেটর উইন্ডিং এ যে 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ, খেয়াল আছে? আচ্ছা, আর রোটরেরটা কি, রোটরের ক্ষেত্রে হচ্ছে আপনার যে রোটেটিং পার্টটা থাকে ওগুলো নিয়েও কিছুটা এলাবোরেটলি ডিসকাস করা হয়েছিল। আর এই ইন্ডাকশন মোটরের মেইন কাজটা কি, দিস কম্পোনেন্টস ওয়ার্ক টুগেদার, এই স্ট্যাটার অ্যান্ড রোটর এই সবগুলো কি একসাথে কাজ করে ইলেকট্রিক্যাল যে এনার্জিটা থাকে ওইটাকে মেকানিক্যাল এনার্জিতে আমার কনভার্ট করে দেয়। ওকে, সো এখন শুরুতে আমি আরেকবার একটু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, দেখানোর পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। এখানে যে কথাবার্তাগুলো বলা আছে ওইটাকেই হচ্ছে আমি সামারাইজ করে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে লিখে দিয়েছিলাম। যদি পরীক্ষায় এরকম ওয়ার্কিং প্রিন্সিপাল আসে তাহলে একটু ডিটেলসেই লিখতে হবে। এসি কারেন্টের ভ্যারিয়েশনের জন্য কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে, তাই না? তাহলে এখানে দেখেন আমার কারেন্ট ভার্সেস টাইমের একটা মানে গ্রাফ শো করা আছে যে এটা কীভাবে চেঞ্জ হচ্ছে কারেন্টের সাথে সাথে, এটাও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। পরীক্ষার সময় যদি এই টাইপের কোয়েশ্চেন আসে 3 ফেজের ক্ষেত্রে তাহলে অবশ্যই এই ডায়াগ্রামটাও ড্র করে দিতে হবে। এই শুধু এইটা কারেন্টের গ্রাফটা দিলেই হবে, এত কিছু ড্র করতে হবে না। দেখেন যদি ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটরের মধ্যে ডিফারেন্স লিখতে দেওয়া হয় তখনও এইগুলো আপনাদেরকে মেনশন করতে হবে। ইন্ডাকশন মোটরটা কি সেলফ স্টার্টিং, তাই না, নিজে থেকে স্টার্ট হতে পারছে। As you can see, both the magnetic field and rotor are rotating. But at what speed will the rotor rotate? To obtain the answer to this question, let's consider different cases. Consider a case where the rotor speed is the same as that of the magnetic field. Due to the fact that both are rotating at the same speed, the magnetic field will never cut the loop. Thus, there will not be any induced EMF and current. This এই কন্ডিশনগুলো লিখে রাখেন যে যদি হচ্ছে আপনার সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিডটা সেম হয়, রোটর স্পিড আর এনএস যেটা আছে অর্থাৎ সিনক্রোনাস স্পিড যদি সেম হয় তাহলে কি হবে? Thus, there will not be any induced EMF and current. No EMF and current. কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও তৈরি হবে না আর কোনো কারেন্টও পাওয়া যাবে না। কখন? যখন হচ্ছে আপনার সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিড যেটা আছে ওইটা যদি সেম হয়, ঠিক আছে? ক্লাসের শুরুতে আপনাদেরকে যেটার কথা বলছিলাম, স্লিপ ক্যালকুলেশন করার জন্য আমার কি লাগবে, রোটর স্পিড লাগবে, সিনক্রোনাস স্পিড লাগবে, তাই না? সো দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস স্পিড অ্যান্ড রোটর স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড। আর স্লিপ ভ্যালু কত হবে? 2 থেকে 6%। Understand why induction motors rule both the industrial and domestic worlds. You can note that induction motors do not require a permanent magnet. They do not even have brushes, commutator rings, or position sensor like other electrical machine counterparts. আচ্ছা,
এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখে রাখতে পারেন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নো পার্মানেন্ট ম্যাগনেট, নো ব্রাশেস, নো কমিউটেটর রিংস, নো পজিশন সেন্সর্স। এখানে লাস্টে দেখেন একটা বিএলডিসি লেখা আছে, বিএলডিসির ফুল ফর্ম করা জানা আছে? প্রথমেরটা তো আদার মোটরস টাইপের মধ্যে ডিসি মোটর, স্টেপার মোটর, আর লাস্টে দেওয়া হচ্ছে বিএলডিসি মোটর, মানে বিএলডিসি। বিএলডিসির ফুল ফর্ম কি? এটা একটু লিখে রাখেন, ব্রাশলেস ডিসি মোটর। আর এই যে ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট মোটরের কথা যেটা বললাম, এটার ফাংশনটা কি? ডিরেক্ট কারেন্ট ইলেকট্রিসিটিতে এটা কাজ করে। বিএলডিসি মোটরটা কি কন্টেইন করে? পার্মানেন্ট ম্যাগনেটস। ঠিক আছে, সো এখন আমাদের ডিটেলসে যাওয়া লাগতেছে না, শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে বিএলডিসি মোটরস কন্টেইন পার্মানেন্ট ম্যাগনেটস রেদার দেন ইলেকট্রোম্যাগনেটস ইউজড ইন ইন্ডাকশন মোটর। আর বিএলডিসির ফুল ফর্মটা হচ্ছে আমাদের ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট মোটর। অনেক সময় এটা কোয়েশ্চেন করা হয় যে বিএলডিসিটা কি জিনিস বা ফুল ফর্মটা কি। পয়েন্টগুলো লেখা হয়েছে, এই পয়েন্টগুলো একটু নোট করে রাখেন। সিনক্রোনাস স্পিডটা কি? প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। আবার রোটর স্পিডও কার সাথে? প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সির সাথে। অর্থাৎ একটা যত বাড়াবেন আপনি তত বাড়তে থাকবে। ফ্রিকোয়েন্সি বাড়ালে সিনক্রোনাস স্পিডটা বাড়বে, আবার ফ্রিকোয়েন্সি বাড়ালে রোটর স্পিড যেটা আছে সেটা আপনার ইনক্রিজ হবে। এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখেন, একটু নোট করে রাখেন। ইন্ডাকশন জেনারেটরের মতো কখন কাজ করবে? when the RMS speed is less than rotor speed। আর ইন্ডাকশন মোটরের মতো যখন RMS স্পিড যেটা আছে ওইটা রোটর স্পিডের তুলনায় বেশি হবে। সো কন্ডিশন দুইটা, নাম্বার 1 RMS স্পিড ইজ লেস দেন রোটর স্পিড, এটা ইন্ডাকশন জেনারেটর। আর RMS স্পিড ইজ গ্রেটার দেন রোটর স্পিড, এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। Is still ruling the domestic and industrial worlds. We hope you will support it. আচ্ছা, এখন আমরা সিনক্রোনাস স্পিড যেটা শিখলাম, যেটা স্পিড অফ দ্য রোটেটিং ফ্লাক্স ইজ কল্ড সিনক্রোনাস স্পিড which is directly proportional to the frequency of the supply voltage and inversely proportional to the number of pairs of poles। এই যে এতগুলো কথাবার্তা বললাম, এটা দিয়ে কী ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি এটাও একটু দেখি। ঠিক আছে, রাস্টারটা কি করলাম? পেয়েছি, এখানেই আছে। প্রথমে কিছু ফর্মুলা লিখেন যে যদি আমাদেরকে স্লিপ স্পিড ক্যালকুলেট করতে বলে, সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ দ্য রোটেটিং ফ্লাক্স অ্যান্ড দ্য স্পিড অফ দ্য রোটর ইজ কল্ড স্লিপ স্পিড। তাহলে আমরা n ইকুয়াল টু ns মাইনাস nr, এটা হচ্ছে একটা সূত্র, আর এটা বাই ডেফিনেশন। ঠিক আছে, আর যদি স্লিপ আপনাদেরকে ক্যালকুলেট করতে বলে তখন ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। সবার পরিচয়গুলো একটু লিখে রাখবেন। where n is equal to sleep speed unit revolution per minute, ns is equal to synchronous speed এটার ইউনিট রেভলিউশন পার মিনিট, nr
is equal to rotor speed আর এসটা হচ্ছে আমাদের স্লিপ, এটাকে আমরা পার ইউনিটে ক্যালকুলেট করে থাকি। একটু আগে যে ব্লক রোটরের কন্ডিশনের কথা বলছিলাম, যে রোটরটা যদি ব্লক হয় অর্থাৎ আমার এন আর এর ভ্যালুটা যদি শূন্য হয়, এন আর ইজ ইকুয়াল টু 0, দেন ইকুয়েশনটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারবো? এস ইজ ইকুয়াল টু এন এস মাইনাস 0 ডিভাইডেড বাই এন এস উইচ ইজ ইকুয়াল 1. সো ইন কেস অফ ব্লক রোটর কন্ডিশন এন আর ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এস ইজ ইকুয়াল টু 1. এগুলো একটু লিখে রাখেন, দেখা যাচ্ছে? স্লিপের যে ইকুয়েশনটা লিখেছিলাম এইটাকে আমরা একটু আরেকভাবে চেঞ্জ করেও লিখতে পারি। ওকে, বইয়ে যখন আপনারা ফর্মুলাগুলো দেখবেন এটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট ওয়েতেও পাবেন, এটাও আমি লিখে দিচ্ছি। দেখেন, ইকুয়েশনটাকে আমরা যদি একটু সাইড চেঞ্জ করে নেই তাহলে এই সমীকরণটাকে ওইভাবে লেখা যায় না? এস ইন্টু এন এস ইজ ইকুয়াল টু এন এস মাইনাস এন আর, এগুলো কিন্তু সব সাবস্ক্রিপ্টে, ঠিক আছে? আর এটা মাল্টিপ্লাইড আকারে আছে। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি, এন আর ইজ ইকুয়াল টু এন এস মাইনাস এস ইন্টু এন এস, দেন এন এস যদি কমন নেওয়া হয় 1 মাইনাস এস। সো রোটর স্পিড যেটা আছে ওইটার সাথে আমরা সিনক্রোনাস স্পিডের এই ধরনের একটা রিলেশন দেখাতে পারি। যেগুলোকে বক্স করে রাখছি ওইগুলো আপনাদের মেইন ফর্মুলা। এখন আমরা এই সিনক্রোনাস স্পিডটাকে আবার কিভাবে ক্যালকুলেট করব? পরীক্ষার সময় সিনক্রোনাস স্পিড ক্যালকুলেশনের জন্য আপনাদেরকে ইউজ করতে হবে হচ্ছে যে ফ্রিকোয়েন্সির সাথে আর নাম্বার অফ পোলসের সাথে এটার কী ধরনের রিলেশন, এই ইকুয়েশনটা 120 মাল্টিপ্লাইড বাই এফ এস ডিভাইডেড বাই পি। এই যে একটু আগে যেটা বলছিলাম যে দ্য স্পিড অফ দ্য রোটেটিং ফ্লাক্স কল সিনক্রোনাস স্পিড হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পেয়ার্স অফ পোলস। এই ফর্মুলাটাকেও বক্স করে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। আচ্ছা, আবার যদি সেমভাবে আমাকে এই ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে বলে তখন কি করব? সিম্পলি সাইড চেঞ্জ করে নিব, রাইট? এটাকে আমি আর আলাদাভাবে সূত্র হিসাবে দেখালাম না। তাহলে এর পরিচয়গুলো লিখে রাখতে পারেন। পি ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোলস, এন এস ইজ ইকুয়াল টু সিনক্রোনাস স্পিড, আর এফ এস যেটা লিখেছি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য 3 ফেজ সাপ্লাই। Fs is equal to frequency of the 3-phase supply. Frequency of the 3-phase supply. Ns is equal to synchronous speed. P is equal to number of poles formed by the stator winding, এখন আমি যদি রোটরের যে ফ্রিকোয়েন্সিটা আছে রোটর ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করতে চাই তখন ফর্মুলাটাকে এভাবে লেখা যায়
যে রোটর ফ্রিকোয়েন্সি এফ অফ আর ইজ ইকুয়াল টু পি মাল্টিপ্লাইড বাই এন ডিভাইডেড বাই 120। তাহলে এখানে পিটা কি নাম্বার অফ পোলস, নাম্বার অফ স্ট্যাটার পোলস যদি আমি স্পেসিফিকভাবে বলি, এফ আরটা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি আর এনটাকে মিন করা হয় স্লিপ স্পিড। তাহলে এটাও লিখেন এফ আর ইজ ইকুয়াল টু রোটর ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ, ফ্রিকোয়েন্সির ইউনিট নর্মালি যেটা হয়। এরপরে পি নাম্বার অফ স্ট্যাটার পোলস, পরিচয়গুলো লিখে রাখেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় কাজে দিবে। আর আজকে যারা ক্লাসটা অ্যাটেন্ড করে নাই তাদেরকে অবশ্যই এগুলো একটু নোটগুলো দিয়ে দিবেন যাতে করে নেক্সট ক্লাসে আসার আগে দেখে আসতে পারে। নাম্বার অফ স্ট্যাটার পোলস n is equal to স্লিপ স্পিড, ইউনিটটা কি হবে আগেও বলেছিলাম রেভলিউশন পার মিনিট, মানে প্রত্যেক মিনিটে কতবার ঘুরে, ঘূর্ণন যেটা। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করে দেখেন তো, এই ফর্মুলাটাকে চাইলে আমরা আরেকভাবেও লিখতে পারি না? ফর্মুলা লিস্টিংয়ের একদম শুরুতে এন এর একটা ইকুয়েশন লিখেছিলাম, এন সমান কি ছিল এটা? ns মাইনাস nr, অর্থাৎ বাই ডেফিনেশনে আমরা বলেছিলাম যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ দ্য রোটেটিং ফ্লাক্স অ্যান্ড দ্য স্পিড অফ দ্য রোটর ইজ কল্ড স্লিপ স্পিড, তাই তো? আচ্ছা, তাহলে এখন n এর রিপ্লেসমেন্টে আমরা ns মাইনাস nrটাকে যদি বসিয়ে দেই, এই সমীকরণটা কি দাঁড়াবে? দেয়ারফোর এফ আর ইজ ইকুয়াল টু, এই আরটা সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচে, p multiplied by ns minus nr divided by 120। সো আপনার এই ইকুয়েশনটাকেও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ns মাইনাস nrটাকে আমরা কি শুধুমাত্র n এর রিপ্লেসমেন্ট ছাড়া আর অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে পারি? ns মাইনাস nr, ধরেন আমার কাছে স্লিপ আছে, সিনক্রোনাস স্পিড আমার জানা আছে, তখন কি আমি এটাকে আর কিছু দিয়ে রিপ্লেস করতে পারবো? একটু আগে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে স্লিপ সমান হচ্ছে ns মাইনাস nr ডিভাইডেড বাই ns, ওইখান থেকে কি করা হয়েছিল দেখেন তো? না না, ওইটা বলি নাই, শুরুতে ছিল হচ্ছে s is equal to ns মাইনাস nr ডিভাইডেড বাই ns, রাইট? এরপর আমরা সাইড মাল্টিপ্লাই করেছিলাম না, যে s ইন্টু ns সমান হচ্ছে ns মাইনাস nr, মনে আছে? এই জিনিসটাকে আমি এখানে বসাতে পারি? যদি বসাতে পারি তাহলে এই কোয়েশ্চেনটাকে আরেকভাবেও লেখা যায়, সবগুলো আমি প্যাটার্ন দেখাচ্ছি যে কতভাবে এটাকে আমরা রিরাইট করতে পারবো। সো ইন দ্যাট কেস আপনার ইকুয়েশনটা দাঁড়াবে এফ আর ইজ ইকুয়াল টু, এফ আর ইজ ইকুয়াল টু পি multiplied by s into ns divided by 120। এখন কোয়েশ্চেন আসতে পারে আমি আস্তে আস্তে এইদিকে কেন যাচ্ছি। এই ফরম্যাটটা করার মেইন কারণ হচ্ছে আমরা ব্লক রোটরের কন্ডিশন নিয়ে বারবার কথা বলছিলাম না, যে নর্মালি আমার রোটর ফ্রিকোয়েন্সিও জানা থাকতে হবে, আবার হচ্ছে ব্লক রোটরের ফ্রিকোয়েন্সিটাও জানা থাকতে হবে। তো এই সমীকরণ থেকেই আমরা ব্লক রোটরের ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে আসতে পারি, যে এফবিআর অর্থাৎ ব্লক রোটরের ফ্রিকোয়েন্সির সাথে রোটর ফ্রিকোয়েন্সির আবার একটা সম্পর্ক আছে, এফবিআর ইজ ইকুয়াল টু এফ আর ডিভাইডেড বাই এস। এই কোয়েশ্চেনটাকে সবাই একটু নোট করে স্টার মার্ক দিয়ে রাখেন। যখনই হচ্ছে রোটরটা ব্লক হয় দ্যাট মিনস হলো এটা, সো ইট ক্যান নট টার্ন, ইন দ্যাট কেস এস ইজ ইকুয়াল টু আমাদের 1 চলে আসে।
এই তো, তাহলে এস এর মান যদি 1 চলে আসে তখন আমরা এরকমভাবে জিনিসটাকে লিখতে পারি না যে ব্লক রোটরের কন্ডিশনের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়াবে পি ইন্টু এন এস ডিভাইডেড বাই 120। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে আপনার কাজে দিবে। মানে এই এসটাকে আমরা ধরেন সাবস্ক্রিপ্টে নিয়ে আসলাম, এস এর ভ্যালু 1 হলে কি ব্লক রোটরেটটা আসবে, সো আমার এফ বিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু এন এস ডিভাইডেড বাই 120। যদি আপনাকে পরীক্ষায় রোটর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলা হয় সেক্ষেত্রে আপনাকে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। যদি ব্লক রোটরের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলা হয় তখন হচ্ছে এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে হবে। দুইটার মধ্যে আবার কেউ কনফ্লিক্ট করবেন না, ঠিক আছে? সো আমার এই পোর্শনটুকু সেম, এতটুকু সেম, শুধু এস এর ভ্যালুটা যখন আমার 1 চলে আসে তখনই এটা ব্লক রোটরের কন্ডিশনে চলে যায়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ আর ডিভাইডেড বাই এস ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বিআর। বোঝা গেল? না, এটা নিজেদের মনে রাখতে হবে। ব্লক রোটরের কোনো কন্ডিশন আপনাদেরকে পরীক্ষায় দেওয়া থাকবে না, কোয়েশ্চেনে এভাবে বলা থাকবে যে when the rotor is blocked অথবা whose shaft is blocked। আচ্ছা, তাহলে এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কি সলভ করার আর সময় পাবো আমরা? না, ক্লাস টাইম শেষ। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ অঙ্ক দিয়ে স্টার্ট করব। যে ইকুয়েশনগুলো লিখে দিলাম এই ইকুয়েশনগুলো অবশ্যই একটু ভালো মতো দেখে আসবেন। আর এই বইটা কি আপনাদের সবার কাছে আছে? ইলেকট্রিক মেশিনের এই বইটা যদি না থাকে তাহলে আমি এই পেজগুলোর কিছুটা ছবি তুলে দিয়ে দিব গ্রুপে, ওকে? ওইগুলো একটু দেখবেন। আর ওইখানে 2-1 লাইন হয়তো স্কিপ করা আছে, যেগুলো স্কিপ করা আছে ওগুলো আমি যে ক্লাসের ডিটেলসে দেখালাম, দুইটা মিলা একটা নোট রেডি করেন, হয়তো বা পরীক্ষার জন্য আপনাদের ইজি হবে মনে রাখতে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসের আগে যেটা বললাম এটা একটু রিকোয়েস্ট যে সবার সাথে এই ফর্মুলাগুলো, তারপরে ক্লাসে আজকে যেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে সব কিছুই একটু ওনাদেরকে জানাবেন, যাতে করে আমার আবার এই ক্লাসও রিভিউ করতে না হয়। আচ্ছা, আর আপনাদের প্রজেক্ট দিয়েছিলাম একটা করার জন্য, প্রজেক্টের কি অবস্থা? কেউ কি কাজ করেছেন? প্রজেক্টের কাজটা যত দ্রুত সম্ভব শেষ করেন, কারণ আপনাদের সেপ্টেম্বরের কিন্তু মাঝামাঝি বা লাস্টের থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হবে। সো আমি চাবো আপনাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই প্রজেক্টটা দেখতে, ওকে? লাস্টের দিকে আপনাদেরই প্রেশার বেশি পড়ে যাবে, এজন্য ট্রাই করেন যত ফাস্ট শেষ করা যায়। আর মিড টার্ম ফাইনাল মিলে একটা প্রেজেন্টেশন ফেসবুকে আপলোড করার কথা বলা হয়েছিল, ওইটা কিন্তু ম্যান্ডেটরি। যে কোনো টপিক আপনি নিতে পারেন, আইদার মিড টার্মের উপরও নেন ট্রান্সফর্মার রিলেটেড কিছু, অথবা ফাইনাল চয়েস করতে পারেন ইন্ডাকশন মোটরের থেকে। ফাইনাল নিলে যে সুবিধাটা হবে আপনার অ্যাট এ টাইম পরীক্ষার পড়াও হয়ে যাবে, আবার হচ্ছে প্রেজেন্টেশনটাও দেওয়া হবে, ঠিক আছে? দেখেন যেটা ভালো হয় আপনাদের জন্য।